তারেক রহমান ইজ অলসো নট শেখ হাসিনা। ওকে, অন্যদের কথা আমি বললামই না। তো তারও ওই দম নাই, কিন্তু সেটা দেখাবার চেষ্টা করছে তার একটা সাংঘাতিক, সে স্ট্রং, সে ইন্ডিয়াকে ডিফাইন করতেছে। হ্যাঁ, সে আমি যাবো মানে ইন্ডিয়াকে লেজে খেলাইতেছে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। সে একটা জিনিস বুঝতেছে না, অবশ্য তার কোনো ক্ষতি হবে না। তার তো ধরেন সে প্রধানমন্ত্রী হয়েছে, টাকা পয়সা করবে, যেদিন পাওয়ার থাকবে না ইংল্যান্ডে গিয়ে রাজার মতো থাকবে। এক সময় ওর আম্মু যখন প্রধানমন্ত্রী তখন ও দেশে কি করছে, হি ওয়াজ নট এ বিগ লিডার, মানে বিএনপি সংগঠনও সে কিছু ছিল না, আর মন্ত্রীও ছিল না, কিন্তু সে এত টাকা পয়সা করছে হাব ওভারটোন করে যে 17 বছর সে ইংল্যান্ডে রাজার মতো থাকছে। কেমনে থাকছে? হোয়াট ওয়াজ হিজ নোন সোর্স অফ ইনকাম ইন বাংলাদেশ? জিরো, নাডু। কিন্তু সে 17 বছর ইংল্যান্ডে কিভাবে থাকছে? তাহলে বলতে হবে হয় কোনো পরাশক্তি তাকে দেখাশোনা করছে, হ্যাঁ, হি মাস্ট হ্যাভ টেকেন মানি ফ্রম আদার্স, অর হি র্যান হিজ অন রিসোর্সেস। সবাই আমরা জানি যে তার আম্মু যখন প্রধানমন্ত্রী ছিল হি মেড এ লট অফ মানি, এবং এখনো সেই সব ব্যাপার, চাঁদাবাজি কি হবে, কোন জায়গায় গেছে বাংলাদেশে, আমরা এগুলি জানি সব, এগুলি নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু কালকে জয়শঙ্কর যেই টোনে কথা বলেছেন, গত কয়েকদিনের চেয়ে গতকালকে তার টোনটা কিন্তু একটু শক্ত, একটু বাঁকা মনে হয়েছিল। যে এই কয়দিন নমনীয় যতটা দেখিয়েছে, গতকালকে কিন্তু তার টোনটা একটু অন্যরকম। মানে এখন এই নরম সুর থেকে কি ভারত একটু গরম, একটু কঠিনের কঠোর হতে যাচ্ছে কিনা বা চাচ্ছে? না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি আপনার প্রোগ্রামে এর আগে বলছিলাম যে ভারতের ব্যাপারটা কি জানেন, ইনিশিয়ালি খুব নমনীয়, মানে দোস্তি করার জন্য তারা অনেক দূর যাবে, দে উইল ওয়াক এন এক্সট্রা মাইল, আরে ভাই আওয়াজ আইয়ে বাত করতে হ্যায়, কথা বলবো এই সেই। একবার যদি ব্যাকে, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে যেটা হচ্ছে এই জিনিস হবে। আপনার প্রোগ্রামে আমি বলছি যে পাকিস্তান হুম হাম করছে, পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক করছে, তার জবাব অপারেশন সিন্দুর, এবং সেইটা যুদ্ধটা বেশিক্ষণ করা যায়নি, আরেকটু হইলে বোধহয় পাকিস্তান আরেকটু বিপদে পড়তো। যাই হোক, এর পর থেকে যেটা শুরু হয়েছে যে আমরা সিন্ধু নদীর জল ঘোরায় দেবো না তোমাকে, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি মানি না। পাকিস্তান চেঁচামেচি করছে, আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাও, কোর্টে যাও, দেখি না, হাইকোর্ট দেখাচ্ছ, দেখাও, গো। পাকিস্তান কি করতে পারছে আপনি আমাকে বোঝান। যে এই যে লাস্ট কাপল অফ মান্থস যে তারা এত হুম হাম করলো, তো তাদের ট্রাম্প চাচাও কোনো উদ্ধার করতে পারেনি, চাইনিজ মামারাও উদ্ধার করতে পারেনি। পাকিস্তানের তো একদিকে ট্রাম্প চাচা, একদিকে পাকিস্তানের মামা, সেই মামা, দে প্লে দিস ভেরি ওয়েল, যে আমেরিকাকেও ফিট রাখে, চায়নাকেও ফিট রাখে। আসলে আপনি যদি অন্যের জন্য কিছু করতে সবসময় রাজি হয়ে থাকেন, যে যেটা বলবে আপনি করবেন, তাহলে আপনার অনেক বন্ধু হয়ে যাবে। দে সি ইউ অ্যাজ এ প্লায়েন্ট ইউজফুল ম্যান। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে এদের প্রবলেম। ইন্ডিয়ার সাথে আমেরিকার চুক্তি থাকলে আমেরিকা যা বলবে, বা সিভিল ওয়ারে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে চাইছে, আমরা না করে দিছি। তাদের যেসব লোক ট্রেনাররা ওইখানে গিয়ে ফিরে আসার চেষ্টা করছে, সিআই এর লোক টোক, এই যে ম্যাথিউ ভ্যান ডাইক, উই হ্যাভ অ্যারেস্টেড দেম। অনেক আমেরিকা চাপ দেওয়ার পর আজকেও তারা জেলে আছে, উই হ্যাভ নট লেফট দেম। আমেরিকা যাহা বলিবে তাহা আমি করিব, যেটা পাকিস্তান করে উইল নট ডু ইট। ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক অটোনমি আছে, বিগ কান্ট্রি, ফোর্থ অর ফিফথ লার্জেস্ট ইকোনমি, আমাদের তো একটা জায়গা আছে। আমি পাকিস্তানের মতো ফেল স্টেট না, হ্যাঁ, যে আজকে আরবের থেকে টাকা নিয়ে চীনা মামাদের টাকা ফেরত দেয়, আবার আরবরা যখন বলে আমার পয়সা, হোয়ার ইজ আওয়ার মানি, তখন চীন থেকে এনে এইসব করে। ইটস এ ফেইল্ড স্টেট, ফেইল্ড ইকোনমি। যাই আজকে দেখলাম যে ভারতের বাংলাদেশের গণমাধ্যমে দেখলাম যে ভারত থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসে সেটার চার্জ হঠাৎ করে ভারত থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইটার মধ্যে আপনার কোনো কিন্তু পাচ্ছেন কিনা সম্পর্কের জায়গায়? আরুপ ভাই, আমি আপনাকে প্রথম থেকেই বলতেছি, ইন্ডিয়া প্রথম নরম হবে, ওই লাটাইয়ের সুতা সারে, তারপরে যখন ওই আমরা কুমিল্লার ভাষায় কই বটা দিব, যখন তোর গুড্ডি কাটটা নেবো। এখন এই গুড্ডি কাটার প্রক্রিয়া, যে তুমি আসবে না ইন্ডিয়াতে, ঠিক আছে, এরপরে দেখবেন বলবে আর ডিজেল নেই মিলেগা। ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন, তখন তো শেখ হাসিনাকে গালিগালাজ করছে, ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ডিজেল আসছে বলে সাময়িকভাবে ডিজেলের খানিকটা ক্রাইসিস, খানিকটা ম্যানেজ। যদিও আমি জানি যে পাম্প টাম্পের খুব খারাপ অবস্থা, আমার বন্ধু বান্ধব প্রচুর বাংলাদেশে, আমার বোনরা, ভাইরা, দুলা ভাইরা, তারা সবাই বলতেছে যে এই পাম্পে অমুকের পোত, তমুকের পোত,
খাম্বা আছে বিদ্যুৎ নাই, পাম্প আছে তেল নাই, এইসব তো কথা চালু হয়ে গেছে। তো এই যে স্ট্রং ম্যান ইমেজ যেটা তারেক রহমান আই এম ফেসিং আপ টু ইন্ডিয়া, ইট উইল ফল লাইক এ প্যাক অফ কার্ডস, তাসের ঘরের মতো ভাঙিয়ে পড়বে। এবং দিস হার্ড কলিং, আজকে এই জয়শঙ্কর একটু পেশায় পুষায় বলে তো, কিন্তু আরেকজন যে আছে যে এই পররাষ্ট্র নীতি বিশেষ করে এই নেবারিং স্টেটের মধ্যে গুরুত্বপূর্ণ, অজিত ডোভাল, উনি তো মারপিট করেন, উনি পাকিস্তানে কি করান টরান আপনারা জানেন, অনেকেই জানেন। তো এ মানে হার্ড লাইনের লোক, এরা যখন টেক ওভার করবে পলিসি, তখন মোদিজি চাইলেও আর কিছু করতে পারবেন। এই হার্ড লাইন কিন্তু অলরেডি স্টার্টেড, এবং এর জন্য এই বিদ্যুতের রেট বাড়াও। আচ্ছা, না পয়সা দিবে না, এরপরে কি হবে জানেন, বলবে হামকো গ্রিড মেনটেনেন্স করনে কে লিয়ে 2 মহিনা বিদ্যুতের লাইন অফ করবে। গ্রিড মেনটেনেন্স কিছু বলার নাই, বাংলাদেশের ইঞ্জিনিয়ার তো এখানে এসে ভেরিফাই করবে না বা করার স্কোপ নাই। তারপরে বলবে ডিজেল, ভাই আমারা বহুত ক্রাইসিস হয় ইন্ডিয়া মে। আমাদের সত্যি তো, আমাদের এত বড় দেশ, এত ডিমান্ড 140 কোটি, তা আমি এখানে বাংলাদেশকে তো ডুইং এ ফেভার, যে রাশিয়ার থেকে তেল আনতে গিয়ে আমরা ট্রাম্প সাহেবের বিরাট ভাজন, ট্রাম্প সাহেব আমাদের হুমকি দেয় ট্যারিফ বাড়ায় দেবে। তার মধ্যে ওই তেল আইনে ওইটা প্রসেস করে আমি বাংলাদেশকে দিতেছি, হ্যাঁ, তারপরে আরো দাও, এটা দাও, তারপরে ফাইলামি যে আমি ইন্ডিয়াতে যাবো না। তো যাইবে না তো ডিজেল বলো, ট্রাম্প তো ভেনিজুয়েলাটা ডবল করে টরে একটা তার লোককে হাইজ্যাক করে, তো ট্রাম্প চাচাকে বলো তোমার ডিজেল দিতে, ওয়াই ইউ ওয়ান্ট ফ্রম ইন্ডিয়া। এই প্রসেস গুলি শুরু হয়ে গেছে, বিদ্যুতের দাম, এরপরে দেখবেন যে হঠাৎ গ্রিড মেনটেনেন্স, এরপরে বলবে ফ্রেন্ডস আমাদের ডিজেলের ক্রাইসিস, ডিজেল না, তারপরে এই ডিমান্ড ওই ডিমান্ড। বাংলাদেশে ভারত থেকে শাকসবজি বাংলাদেশ অনেক ইমপ্রুভ করছে শেখ হাসিনার আমলে, অনেক এগ্রিকালচারাল সেলফ সাফিসিয়েন্সি। তারপরে তো দেখি যে আমার এখান থেকে লেবু না গেলে বাংলাদেশে ওই লেবুর হালি 130-140 টাকা হয়ে যায়, যেই লেবু এখানে আমরা 20 টাকা হালি খাই। এগুলি বলে তো লাভ নাই। হ্যাঁ, পেঁয়াজ না গেলে পেঁয়াজের দাম কত হবে। আপনাদের ওইখানে কিছু ব্লগার এরা হাউ মাউ করে যে ইন্ডিয়া এইখানে বিক্রি করে মুক্ত। আরে ভাই, ইন্ডিয়া পাকিস্তানের সাথে কমপ্লিট ট্রেড বন্ধ করেছে, আমাদের কি হয়েছে? উই আর এ বিগ ইকোনমি, আমাদের ইন্টারনাল ডিমান্ড এত স্ট্রং যে আমার ইকোনমি বাজাজ বিগেস্ট স্কুটার মেকার ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এক্সপোর্টিং ওয়ান স্কুটার। কেন? যে ইন্টারনাল মার্কেট এত বড়, এইটার উপরে করে ইন্ডিয়া করে খাইতে পারে, তোমার এখানে 5 টাকার জিনিস না পাঠালে আমাকে। এগুলি এখন এই হার্ড কলিং যেটা আপনি বলতেছেন, আপনি ঠিকই ধরছেন, বিদ্যুতের দাম, এইগুলি কিন্তু আস্তে আস্তে এগুলি ক্যালিবার্ড, মানে একদম মানে ক্যালিব্রেটেড রেসপন্স হবে, হুট করে কিছু করবে না। এটা দিল্লি স্টাইল, দিল্লি স্টাইলের যে একটু বুঝিয়ে দেওয়া, সেই বুঝিয়ে দেওয়াটা যদি তেলের চার্জ বাড়ানোর মধ্যে দিয়ে যদি শুরু হয়ে যায়, তো বাংলাদেশ সরকার তো এই জিনিসগুলো তারা তো বোঝার কথা। তারেক রহমান ব্যক্তিগতভাবে না বুঝলেও তার হ্যান্ডস যারা আছে তারা তো বোঝার কথা। তো তারা কেন ভারতের সঙ্গে, তার হ্যান্ডটা খলিল সাহেব সেই তো গন্ডগোলটা করতেছে। ইজ ফরেন মিনিস্টার, যে তাকে প্রপারলি অ্যাডভাইস করার কথা। খলিল সাহেব তো 4 নৌকায় পা দিয়ে খেলে, উনি আমেরিকানদের দালালি করবেন, আমেরিকানরা ওনাকে জিতায় টিতায় আগে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির মহাসচিব টচিব এইসব সরি চেয়ারপারসন করছে। সো উনি ওইখানে ইউএনএ গিয়ে মাস্তানি করবেন, ওনার যে লেভেলের লোক, ওনার ফর হিম দিস এ ভেরি বিগ থিং। উনি আবার এইদিকে উনি জেনারেল অ্যাসেম্বলি করবেন, জাতিসংঘ করবেন, আবার বাংলাদেশে ওনার ফরেন মিনিস্ট্রি পদটা ধরে রাখবেন, এবং ইন্ডিয়ার সাথে গোলমালের মেইন পান্ডা তো হয়েছে খলিল। হি ইজ দ্য মেইন ভিলিয়ান। He is wrongly advising Tariq Rahman, এবং Tariq Rahman had an image. I am a strong man. Hey, what strong man? Your economy is in bad shape. What kind of strong man you want to project? You can be only as strong as you want, as your economy is. তো তোমার এইটা লাগবে, ইন্ডিয়া থেকে ওইটা লাগবে, তারপরে তুমি আঙ্গুল করবা, তুমি যা মানে ইন্ডিয়া আশা নিয়ে ফাইলামি করবা। তো ঠিক আছে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্সেস। মুশকিলটা কি জানেন মারুফ ভাই? কনসিকুয়েন্সটা তো ফেস করবে বাংলাদেশের সাধারণ মানুষ। যেটা ইন্ডিয়াতে সবসময় একটা কথা আমি জানি, অনেকগুলি ব্যাপারে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি যে ভাই हमारा प्रॉब्लम बांग्लादेश का गवर्नमेंट के साथ है। We have a problem with Bangladesh government. For that, common people in Bangladesh should not be penalized. People to এগুলি একটা স্টেজে আইসে কিছু লোকজন হার্ডলাইন লোক বলবে গোলি মারো ভাই, বাংলাদেশ का आदमी ऐसा आदमी को इलेक्ट किया है, so they should face the consequences। আমরা কিছু দেব না। এই যে রিসোর্স ডিনায়াল,
দিস এ ডেঞ্জারাস থিং। আপনি যেটা বলতেছেন তারেক রহমান কি বিদ্যা বুদ্ধি তার, সে স্কুলে কয়বার ফেল টেল করছে, উই নো দিস ম্যান, ওকে, উই এক্স্যাক্টলি নো হোয়াট কাইন্ড অফ, মানে হোয়াট ইজ হিজ লেভেল। এখন তার অ্যাডভাইজাররাও নানা রকম লোক। বিএনপি ইজ এ পার্টি, ইজ এ প্ল্যাটফর্ম, ইটস নট এ পার্টি। হ্যাঁ, ইটস নট এ পার্টি লাইক আওয়ামী লীগ, ইটস নট এ পার্টি লাইক জামাত। এদের আপনি পছন্দ করেন না করেন, এদের একটা লাইন আছে, বা আওয়ামী লীগের একটা লাইন আছে, ডেফিনেট পলিটিক্যাল ইডিওলজি আছে, জামাতেরও তাই আছে। বিএনপি তো কিছু না, বিএনপি এখানে কিছু বামপন্থী লোক আছে, কিছু হুজুর টাইপের লোকজন আছে। এটা তো আমার বই রুবিন ফারানা সবসময় আমাকে সবসময় বলছে, বিএনপি ডাজ নট হ্যাভ এ ক্যারেক্টার, মানে প্রবলেম তো। এবং তার মতো মহিলা যে 17 বছর ফাইট করে পার্লামেন্টে, তাকে পার্টি থেকে বাইর করার কারণটা কি? ইউ ডোন্ট রেসপেক্ট ট্যালেন্ট, এটাই তো বোঝাচ্ছে। তারেক রহমান ডাজ নট রেসপেক্ট ট্যালেন্ট, হি ওয়ান্টস চামচা। এই জন্য রুমিন ফারানা ইজ নট ইন এ পার্টি, রাম জাম হরিদাস পাল পার্টির মধ্যে বসে মাস্তানি করতেছে একজন। এখানে তো ইভেন আমার মনে হয় যে যারা সিনিয়র লিডার টিডার আছে, হ্যাঁ, ইভেন বিএনপি তে যারা একটু সেন্সিবল লোকজন, এই মেজর হাফিজ টাফিজ ভেরি, মানে ভেটারান পিপল, তার বোঝে টছে অ্যাকচুয়াল ডিসিশন মেকিং এরা কতটা ইনভলভ হয় বাই ডাউট। এখানে খলিল সাহেব, সালাউদ্দিন, এরা লাম্প জম্প, এদের কার কতটা লেভেল উই নো দ্যাট। এখন যেটা হবে, এই জায়গায় তো শুধুমাত্র যে খলিল হয়তো ভিতরে ভিতরে উনি গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু বাইরে থেকে এই যে জামাতের আমির কালকেও বলল যে আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের 24-এরটা ফাইনাল হয়নি, ফাইনাল যুদ্ধ রয়ে গেছে। বা আমরা বলছি, আমরা বাংলাদেশের যারা আমাদের নেতারা আছেন জামাত ও এনসিপির, তারা তো এখনো অনেকেই বলছেন যে ভারতকে বুঝিয়ে দিবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। তো আমাদের বাংলাদেশে সেই শক্তি নাই ভারতের চোখে চোখ রেখে কথা বলা। আমরা তো এই পর্যন্ত তো দেখিয়ে দিচ্ছি যে না, তোমরা আমাদেরকে পায়ে ধরেও নিতে পারো নাই। আমাদের ভাবটা তো এমনই, তাইলে আপনারা কেন এই কথা বলছেন? তারেক রহমান তো ভারতের জামাই না, সে তার আইনে জামাই আদর করতে হবে। ইফ হি ডাজ নট ওয়ান্ট টু কাম, ইট ইজ হিজ সভারেইন চয়েস, বাট দ্য কনসিকুয়েন্সেস যেটা হবে সেটা ফেস করে। জামাতের আমির, হ্যাঁ, হি ইজ রাইট, শফি হুজুর ইজ রাইট, তার যুদ্ধ শেষ হয় নাই। কেন যুদ্ধ শেষ হয়নি? সে 71-এ যুদ্ধটা হারছে, এটা পরাজিত শক্তি 71-এ। এখন এরা একটা বড় লিফট পাইছে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়, এবং তারা সব থেকে বড় বেনিফিশিয়ারি ইউনূস সাহেবের ইন্টারিম গভর্নমেন্টের। যে জামাত 10টা-20টা সিট পাইতো না, জামাত 68 সিট পর। ওরা দেখতেছে শফি হুজুর ইজ রাইট, ওদের যুদ্ধ কেন শেষ হবে? ওদের যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন বাংলাদেশকে তারা ইসলামিক রাষ্ট্র বানাইতে পারবে, যেখানে শরীয়ত কানুনের ভিত্তিতে কোনো কনস্টিটিউশন থাকবে না, কোনো ডেমোক্রেসি থাকবে না, শরীয়ত কানুনের ভিত্তিতে কিছু হুজুর বসে দেশ চালাবে। রাইট, শফি হুজুর ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ওদের যুদ্ধ শেষ হয় নাই, ওদের লং টার্ম অবজেক্টিভে ওরা ফিক্সড। ইটস ট্রু, ওরা এই দেশটাকে যত ক্রাইসিস হবে ওদের তত সুবিধা। ওরা তখন বলবে আওয়ামী লীগও কিছু করতে পারে নাই, বিএনপিও পারে নাই, এই যে আমরা আসি, আমাদেরকে ভোট টোট দেন, আমাদের হাতে ক্ষমতা দেন, আমরা এটাকে স্বর্গরাজ্য বানাই ফেলবো। তারা কি বানাবে সেটা আমরা জানি, কিছু করতে হবে। জামাত উইল বি দ্য ওয়ার্স্ট পার্টি ইন দ্য হিস্ট্রি ইফ দে কাম টু পাওয়ার, আই ক্যান টেল ইউ দ্যাট। তারা মহিলাদের বিষয়ে নিপীড়ন করবে, তারা সব কিছু করবে যেগুলি এই হার্ড লাইন কনজারভেটিভ স্টেট, ইসলামিক স্টেটে হয়। এবং এই যে রিলিজিয়াস কনজারভেটিজম যে কতটা ডেঞ্জারাস, কতটা এটা তো আমরাও বুঝতেছি না। ইন্ডিয়াতে আমরা যে বুঝি না তা তো না, উই আর ফেসিং ইট, সো উই নো এগুলি করে আলটিমেটলি কোনো লাভ হয় না। কিন্তু শফি হুজুর ইজ রাইট, তারা তো পলিটিক্যাল পিপল, তাদের কাছে হচ্ছে পলিটিক্যাল পাওয়ার ক্যাপচার করতে হবে। এখনো তারা মানে কি বলবো, কোয়ার্টার ফাইনালে উঠছে, একবারে খেলার থেকে বাইরে গেছিল কোনো মতে কায়দা কানুন করে, এবং নিজেরা খেলে আসে নাই, অন্য লোক খেলছে। ওই অনেক সময় আসে না যে কমিটি শিডিউল টিডিউল করে আপনাকে ওয়াক ওভার দিয়ে দিছে, তো ইউনূস সাহেব ওদের ওয়াক ওভার দিছে, ওই সুযোগে জামাত কোয়ার্টার ফাইনালে আসছে। এখন সেমিফাইনাল ফাইনাল বাকি হয়, আবি দিল্লি বহুত দূর হয়। তো এই জায়গাতে ওরা ওদের অবজেক্টিভ এই গোলযোগ পাকাও, ইন্ডিয়ার সাথে গন্ডগোল করো, ওরাও তারেক রহমানকে এই লাইনে নিয়ে যেতে চায়। কনসিকুয়েন্সটা ফেস করবে, বিএনপি ডিসক্রেডিটেড হবে মানুষের কাছে, অর্থনীতির দিক থেকে, সব দিক থেকে। তাকে জামাতে এসে বলবে এই যে মিয়া আমরা আসি, আমাদের দেখ। হ্যাঁ, শফি হুজুর
উনি প্রধানমন্ত্রী দেশের কি অবস্থা হবে সেটা আমরা জানি। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, হাইপোথেটিক্যাল ব্যাপার নিয়ে। জি। কিন্তু একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, জামাত ইজ রাইট, জামাত এখন কোয়ার্টার ফাইনালে আছে। ইউনূস সাহেব ওদের ওয়াক ওভার টক ওভার দিয়ে কমিটি ম্যানেজমেন্ট করে ওদের খেলাটার মধ্যে টুর্নামেন্টে ফেরত আনছে, ওরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। এখন ওরা কোয়ার্টার ফাইনালে আছে, এখন নেক্সট সেমিফাইনাল। সেমিফাইনালটা কি, যে বিএনপি সরকার যদি পতন হয় তখন যে সুযোগটা, ওইটা সেমিফাইনাল। আর ফাইনালটা হবে ওদের আলটিমেট লড়াই, যেটা হবে মুক্তিযুদ্ধের শক্তির সাথে, এবং সেইটা হবে ফাইনাল ব্যাটেল। এবং সেই ফাইনাল ব্যাটেলটা ওরা মানে ওদের যুদ্ধ তখনই শেষ হবে যখন বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক শরিয়ত কানুন। এবং ওদের বক্তব্য হয়েছে যে ভাই মাইনরিটি কোনো ব্যাপার না, 90% এই দেশের মুসলমান, তো এইখানে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শরিয়ত কানুন লাগু হবে। হ্যাঁ, মহিলারা মানে মহিলা অধিকার এগুলি সব লাটে উঠবে। শোনেন, ইউনূস সাহেব তো এত বড় বড় কথা টথা বললেন। ইউনূস সাহেব যে কমিটিটা মহিলাদের ব্যাপারে করছিলেন, শিরিন খুব ভালো রিপোর্ট দিছে, শি ডিড এ গ্রেট জব। এই রিপোর্ট ইউনূস সাহেব ইমপ্লিমেন্ট করলেন না কেন? এই হুজুররা গন্ডগোল শুরু করলো। আপনার মনে আছে যে এরা একটা বিরাট সেই মিটিং এই করে মানে র্যালি করলো, এবং সেখানে এক মহিলার শাড়ি টাইনে খোলা হয়েছে, মানে অসভ্যের মতো, মানে এরা ওই শাড়ি টাইনে খোলা টোলা হয়েছে, মানে এই সব এর বিরোধিতা করে যে এই সব রিপোর্ট টিপোর্ট লাগু করা যাবে না। কেন ওইখানে কি কি বলা হয়েছিল আপনি জানেন, যে হ্যাঁ, মানে নারী ক্ষমতায়ন ইত্যাদি। তো এরা ক্ষমতায় আসলে জামাত এইসব করবে। বাংলাদেশের 52% নারী, তারা গৃহবন্দী হবে, তারা ঘরে বসে বাচ্চা পয়দা করবে আর 10 বেটার বিরিয়ানি রাঁধবে। মানে দিস ইজ হোয়াট উইমেন ইজ সাপোজ টু ডু। ঘরে হয়তো বসে থাকবে না, তারা তো এখন ওই যে গোলাপি বাসে চড়ে ঘোরাফেরা করতে পারবে। আমি যেই প্রশ্নটা আপনাকে করতে চাই একদম শেষ পর্যায়ে, এটা একটু প্রশ্নটা এরকম ভাবে যে পরীক্ষার কথা যখন আপনাদের ভারতের একজন দায়িত্বশীল কর্মকর্তা বললেন, আসলেই যে এই গত প্রায় 1.5-2 মাস পর্যন্ত ভারতের অ্যাম্বাসেডর দৌড়ঝাঁপ করলেন, বাংলাদেশে তারা দৌড়ঝাঁপ করলেন, ওই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত দৌড়ঝাঁপ করলেন। তো এত কূটনৈতিক তৎপরতার পরেও আসলে এই উদ্যোগটা কেন সফল হলো না, এইটা আপনার ব্যাখ্যাটা কি এখন পর্যন্ত? পরে হয়তো হবে, এখন পর্যন্ত কেন আসলে ইনিশিয়েটিভটা সফল হলো না? খুব পরিষ্কার, আপনি দৌড়ঝাঁপ হইতেছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দৌড়াদৌড়ি করছে, আমেরিকান অ্যাম্বাসেডর, আমেরিকানদেরকে, আমেরিকান যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমেরিকানরা আমাদেরকে একটা ইন্ডিয়াকে ভাব দেখাচ্ছে যে উই আর ট্রাইং ভেরি হার্ড, তোমাদের সাথে বাংলাদেশের একটা মানে ওরা এখানে বিগ পাওয়ার, ওরা মিটমাট করাবে। মানে ইন্ডিয়ার যে একটা এখানে স্ট্র্যাটেজি গঠন হয়েছে, বাংলাদেশ আমরা বুঝে নেব, এটা নিয়েই তো ড্যান মোজেনার সাথে পঙ্কজ সরেন যখন আমাদের অ্যাম্বাসেডর বিরাট লড়াই হয়েছে, we will deal with Bangladesh. Who the hell are you? তুমি কে? আমরা বাংলাদেশের সাথে আমাদের হিসাবে আমরা ডিল করবো। আমেরিকা এটা সবসময় চায় যে উই উইল ডিল উইথ বাংলাদেশ ইন অন দেয়ার টার্মস। এই জন্য সার্জিও গোরের এই লম্ফজম, সার্জিও গোর একটু বেশি অ্যাক্টিভ হয়েছে, তো ইন্ডিয়াতে ধোলাই টোলাই খাওয়ার সময় তার হইতেছে। উনি কাশ্মীর যাইতেছেন, এখানে যাইতেছেন, ওইখানে যাইতেছেন, মানে হি ইজ বিহেভিং লাইক দ্য ওল্ড ব্রিটিশ ভাইসরয়। ওকে, so it is time he is also going to get into trouble. এই দেশ খুব ডিফিকাল্ট দেশ, বুঝছেন? ভারত বহু জাতি বহু ইয়ে, এখানে অনেক কিছু টলারেট করে একটা লেভেলের পর যখন ঘুরে তখন মুশকিল। বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশকেও বুঝতে হবে। If you need India for many things, you have to deal properly. You have to deal with respect. তুমি এই যে লেজে খেলাইতেছ, আসুন কি আসুন না, অমুক তমুক, এইটার কনসিকুয়েন্স যেটা হবে এটা ফেস করবা। এই যে বিদ্যুতের দাম দিয়ে শুরু হয়েছে, এরপরে ডিজেল, আরো অনেক কিছু হবে। মেনি আদার থিংস উইল হ্যাপেন। ইফ তারেক ইজ প্রিপেয়ার্ড ফর দ্যাট লং টার্ম, ফাইন, গুড, লেট হিম কাম। কত বড় কি উনি কত বড় ইয়ে, আমরা দেখেন ভাই, আপনি যদি আমাকে রক্তচক্ষু দেখান, আমারও তো অনেক কিছু আছে করার মতো না তো। And India is not exactly Maldives, okay? You have to understand this. So we know how to handle it. তারেক টাইপের লোককে কি করে হ্যান্ডেল করতে হবে। প্রথমে দোস্তি ঠিক এটা তো ওকে আমরা 2002-03 তো করছি, করি নাই? ওর আম্মু যখন প্রধানমন্ত্রী, he was given a red carpet welcome। এরপরে উনি ওই 2004-এ ওই চিটাগাং 10 টাকা অস্ত্র টস্ত্র হাওয়া ভবন, he was involved। এরপরে এইবার
একটা লোক এই যে এই পরীক্ষার কথা এইটাই, যে একটা লোককে আমি অনেকবার পরীক্ষা দিলাম, সুযোগ দিলাম, আলটিমেটলি ইফ হি হ্যাজ ফেইলড ইন দ্য টেস্ট, ইফ ইন্ডিয়া ইজ কনভিন্সড যে এই লোক ইন্ডিয়ার বন্ধু হইতে পারে না, তো বন্ধু যদি না হয় দুশ্মন, তো দুশ্মনের সাথে যেভাবে ডিল করতে হয় এটা আমরা পাকিস্তানের সাথে করে উইল ডু। যে অনেক ধন্যবাদ। আপনি শেষে যে এটি বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে ভারত বন্ধুত্বের জন্য এতদিন পর্যন্ত যে পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে ফেলছিল, সেটি এখন পর্যন্ত আসলে বাংলাদেশ সফল হতে পারেনি। পরীক্ষা হয়তো বা সামনে কি হবে সেটি আমাদের দেখতে হবে, দেখার অপেক্ষায় থাকতে হবে, নাকি বাংলাদেশের যে লাল চক্ষুর জবাব ভারতে কি সেই চোখ লাল করে দিবে কিনা সেটিও আমাদের দেখতে হবে। জি ফারুক ভাই, এখানে সব থেকে বেশি লাভ কার হইলো জানেন? শেখ হাসিনা। জি কেন এই যে ইন্ডিয়াতে কিছু লোক এটা বলা শুরু করছিল যে ইন্ডিয়া শুড নট পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়া বাংলাদেশে এক ঝুড়িতে সব ডিম রাখতেছে, এটা ঠিক না, ইন্ডিয়া শুধু আওয়ামী লীগ অমুক তমুক, এরকম কিছু লোক আমাদেরও থিঙ্ক ট্যাঙ্ক আমাদের যারা বাংলাদেশ না বুঝেও বাংলাদেশ বোঝায় বলে হইচই করে, আমাদের মতো লোক আমরা বলছিলাম উই হ্যাভ রিজার্ভেশন, তোমরা এইসব বলতেছো हमको ये करना चाहिए, we should give BNP a chance. Now these people have eggs on their face, তাদের মানে তারা ডিসক্রেডিটেড। এই যে ইন্ডিয়ান সিস্টেমে যে একটা বিএনপি কে এনগেজ করো, তার সাথে করো, সব ডিম এক ঝুড়িতে রাখো না আওয়ামী লীগ, টুডে ইট হ্যাজ বিন প্রুভড যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশন ইন্ডিয়ার নাই। বিগেস্ট বেনিফিশিয়ারি এই তারেক রহমানের এই ছাগলামি, অলি সাহেবদের এইসব গোলমাল, এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি সে শেখ হাসিনা। এভরিবডি ইন ইন্ডিয়া টুডে ইজ গোয়িং টু বি কনভিন্সড এগেইন। ভারতবর্ষের প্রত্যেকটা দল টল মত নির্বিশেষে লোকজন কনভিন্সড হবে যে বাংলাদেশে ভারতের আর কোনো অপশন নেই আওয়ামী লীগ ছাড়া। দিস ইজ দ্য রিয়েল টেক অ্যাওয়ে ফ্রম অল দিস। এই যে আপনি যেটা বললেন না যে ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপ, এর আলটিমেট রেজাল্ট হয়েছে সেই টিভিরে, অর্থাৎ ভারতের একমাত্র বন্ধু এখানে শেখ হাসিনা, বাংলাদেশ, আওয়ামী লীগ, ইন্ডিয়া ইজ নো আদার অপশন। প্রায় 80-এর মতো আসন আছে, এখন তাদেরকে ছেড়ে দিতে পারতেছে না তারেক রহমান, এদেরকে ম্যানেজ করে আর চলতে হচ্ছে। এই কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এখন যদি আবার আওয়ামী লীগের একটা চাপ আছে, শেখ হাসিনা বলতেছে আমি যে কোনো মুহূর্তে চলে আসবো, আবার তারেক রহমান ভয় পেয়েছে যে ভারতে তো শেখ হাসিনা আছে, এখন যদি আমি এই অংশকে ছেড়ে দিই একটা বৃহৎ শক্তিকে, এখন ভারত কোন দিক থেকে কি করে, যে শেখ হাসিনাকে হেল্প করে ভোট করে দেয়। এই কারণে তারেক রহমান ভারতে একবার বলছে যাব, 2 ঘন্টা পরে বলে যাব না, 3 ঘন্টা পরে বলছে যাব, 4 ঘন্টা রাখতে পারছে না, এই আর কিছু নেই। কিন্তু যদি তারেক রহমান না যায়, তাতেও ভারত বাংলাদেশের রপ্তানি বন্ধ করবে না, সম্পর্ক খারাপ করবে না। ভারত যথেষ্ট নমনীয় ভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে। ভারতের পররাষ্ট্রনীতি হলে এরকম বাংলাদেশকে নিয়ে, শেখ হাসিনা গেছে যাক মাইনাস, এখন তারেক রহমানের সাথে তারা কাজ করবে, এরশাদের সাথে করেছে, বেগম জিয়ার সাথে করেছে, জিয়ার সাথে করেছে, অর্থাৎ যে এই দেশের সরকারে থাকবে তার সাথে তারা কাজ করবে, তাকে সহযোগিতা করবে। আর একেবারে যদি এখানে জেহাদিরা জেহাদ শুরু করে দেয়, তারেক রহমান তাদের সাথে যোগ দেয়, তাহলে আমি যেটা বলেছি সেটাই, প্রয়োজনে ভারত অভিযান চালাবে বাংলাদেশ, এবং ক্ষেত্র কিন্তু প্রস্তুত। জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়দা আছে, কে বলছে? জাতিসংঘ বলতেছে। জাতিসংঘের বলা মানে আমেরিকার কথা, আমেরিকার বাইরে জাতিসংঘ কোন কথা বলে না। এখানে কয়েকটা জরিপ হয়েছে, মোসাদের রিপোর্ট আছে, রয়ের রিপোর্ট আছে, এখানে আমেরিকার FBI রিপোর্ট আছে, বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে। এখন দেখেন, এই কারণে তারা কিন্তু সবাই একমত যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, পাঠাতে হবে। আলাপ আলোচনা কিন্তু চলছে, কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া শুধু এক বিএনপিকে দিয়া বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান থামানো যাবে না, ভারসাম্য এটা রক্ষা হবে না। এখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পক্ষে
আমেরিকাও, ইউকে, ভারত। এখন যদি আমরা আগে বলেছি আমি যে মৌলবাদী বা জঙ্গিরা হলো বুঝছি, তারেক রহমান যদি তাদের খপ্পরে পড়ে যায় তাহলে বাংলাদেশে সরাসরি অভিযান চালাবে ভারত, আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে, এদেরকে নির্মূল করবে বাংলাদেশ। আমি আপনাকে বললাম, আমি কি জানতে চাবো আবার তারেক রহমান এখন যদি নাও যায়, শুনেন, নাও যায়, এত তাড়াতাড়ি ভারত কিছুই বন্ধ করবে না এবং সম্পর্ক নষ্ট হবে না বলে আমি আশা করি। কারণ ভারত অত্যন্ত পরিপক্ক। এই যে বাংলাদেশ যে কথা বলছে ভারতকে, এটা শিষ্টাচার বর্জিত কথা। তোমাকে দাওয়াত দিছে, তুমি বলছো আমি যাইতে পারি যদি শেখ হাসিনাকে ফেরত দাও আর ওই হাদি হত্যাকারীদের ফেরত দাও। তুমি কে? তারেক রহমান? হু আর ইউ? তোমাকে দাওয়াত দিছে যে তুমি এখানে আসো, তুমি না গেলে ভারতের কি হবে? এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে এটা জঙ্গিদের হাতে চলে গেছে। এটা মৌলবাদীদের দর্শন। এটা খুবই অকূটনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হয়েছে। জি ভাই বলেন। জি সামাদ ভাই, আবার আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাই যুক্ত হয়েছেন, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে বিষয়টা একটু মত নেই। রাশেদ হায়দার ভাই যে বিষয়টা সামাদ ভাইয়ের সাথেই আলোচনা হচ্ছিল, সামাদ ভাই কিন্তু ডিটেইল বর্ণনা করে গেছেন এবং কোথায় কোথায় সমস্যা তৈরি হবে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে। বাংলাদেশ কতটা ডিপেন্ডেন্ট ভারতের উপরে, এবং শুধু ডিপেন্ডেন্ট না, সামাদ ভাই যেটা বললেন যে আমরা যা আমদানি করি তা ভারত থেকে খুব সহজে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে আমরা আনতে পারি। সেটা দূর দেশ থেকে আনতে গেলে অনেক বেশি কস্ট পড়ে যায় এবং সেটাও আমাদের অর্থনীতির উপরে চাপ পড়ে। সামাদ ভাই অনেকটা এইটাই বোঝাতে চেয়েছেন। এবং সম্পর্ক নষ্ট হলে ভারত এই ফুড চেইনটা কেটে দিতে পারে, অথবা আমরা যা আমদানি করি সেটা আমাদের সাথে এই সম্পর্কটা কেটে দিতে পারে, তাহলে আমাদের মহাবিপদ। সামাদ ভাই যেটা বোঝালেন। রাশেদ হায়দার ভাই, আপনার কাছেও আমার এইটুক জানা যে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভারত সফর নিয়ে এর মধ্যে যা নাটকীয়তা আমরা দেখেছি এবং সর্বশেষ বিষয়টা একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দুদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আব্দুস সামাদ, সুজন ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। অলরেডি 10 মিনিট আগের 3টা পত্রিকার নিউজ, তারেক রহমান সাহেব যাচ্ছেন না ভারতে। এটা নিউজ হয়ে গেছে অলরেডি যে যাচ্ছেন না। এখন যাচ্ছেন না, ওয়েল এন্ড গুড। সামাদ ভাই যেটা বললেন যে ভারত কিছুই করবে না এই মুহূর্তে, যে আমরা হয়তো যেটা চিন্তা করতে তেল বন্ধ করবে, পেট্রোল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে, খাদ্য বন্ধ করবে, ওই রকম কিছুই আসলে এই মুহূর্তে ভারত করবে না। তার কারণ কি জানেন? একটাই সূত্র। সেই সূত্রটা যদি আপনারা বুঝাই, সেটা হচ্ছে যে আপনাকে ইউরোপ দিয়ে বুঝাই। ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সবাই পাসপোর্ট পায়, অমুক পায়, তমুক পায়, সরাসরি পর্তুগাল থেকে ওরা আইসা ইউরোপের অন্যান্য দেশে চলে আসে। যখন ওদের পাসপোর্ট হয় ফ্রি, ওইখানে চলে আসে, অন্যান্য দেশে আইসা এখানে কাজ কাম করে রাখায়। ভারত ভালো করে জানে, যদি খানার অভাব হয়, পেটে যদি ভাত না থাকে, যদি আপনার শান্তিতে ঘুমাইতে না পারেন ক্ষুধার কারণে, তাহলে আপনারা সবাই ভারতের দিকেই যাবেন। কারণ আপনারা বঙ্গোপসাগর আর ভারত এই দুইটার মধ্যে আপনাদের রাস্তা আছে। এক হচ্ছে হাইটা ভারতে ঢুকা, দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগর সাঁতরান। তো বঙ্গোপসাগর সাঁতরায় মরবেন না, আপনারা ভারতে ঢুকবেন। যার কারণে ভারত চাইবো না যে তোমরা খাদ্যের অভাবে বা অন্য কোনো অভাবে আমার দেশে আইসা মরো। এই জন্য অল্প অল্প দিয়ে আপনাদের বাঁচাইয়া রাখবে, সামান্য সামান্য দিয়ে বাঁচাইয়া রাখবে, ফুলিয়ে করবে। কিন্তু হ্যাঁ, এরপরও বহু কিছু করবে। সেটা যে এমন ক্রাইসিস ক্রিয়েট করে দিতে পারে যে ক্রাইসিস কুলাই উঠতে পারবেন না। তেল দরকার আছে আপনার, তেল দিবে। আপনার যেখানে 50,000 লিটার দরকার সেখানে সে 5 লিটার দিবে। কাঁচামরিচ আপনার যখন 800 টাকা দাম উঠে গেছে, তখন যেমন যে কাঁচামরিচ পাঠাইছে 80 টাকা হয়ে গেছিল, সেই জায়গায় আপনার 800 টাকা নেই, এবার 1700 টাকা উঠাইয়া কাঁচামরিচ পাঠাবে, যেটার দাম তখন 800 টাকায় হবে। এইভাবে করে ভারত দিবে। আর কূটনীতিক সম্পর্ক, সামাদ ভাই যেটা বললো যে তুমি কে হে বাবা, জাহাদি হত্যাকারী অমুকরে ফেরত দিতে হবে তাইলে আমি যাব,
কই তোমরা এই কথা তো ইয়েরে বলতে পারলা না, ইউনাইটেড আরব আমিরাতে সেখানে বেনজির ধরা খাইছে, বহু হাঙ্কি ভাঙ্কি করছে না, ওরা ধরে আনবা, কালকেই চলে আসতেছে, পারলা না তো। এখন এই যে হাদি হত্যাকারী যারা ধরছে, কালকে কে বলবে? কালকে তো ইন্ডিয়ান কোর্ট বলতে পারে যে ঠিক আছে হাদি হত্যাকারীদের ফেরত দিবে, এদের পাসপোর্ট দাও। পাসপোর্ট যায় দেখা গেলো যে সবার নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিব কেন? ওদের কাছে পাসপোর্ট নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিতে পারবো? তখন বলে যে ভাই আপনি এখন আপনার দেশি লোক, এর পাসপোর্ট এসে নেপালি, এখন আমরা তো নেপাল পাঠাইতে হবে, তো বাংলাদেশ পাঠাইতে পারতাম না। এই লোক তো আপনার না, ভেজাল আছে। যেমন আপনাকে এই জন্য একটা জিনিস বুঝাই যে 2016 সালে ফ্রান্সে একটা ডিস্কোতে গুলি করে 144 জন মারছিল 10 মিনিটের মাথায়, ডিস্কোর ভেতরে। সেই ছেলে যারা মারছে তাদের মধ্যে সবচেয়ে শেয়ানা যেটা, তারে ধরা হইলো কোথায়? সিরিয়াতে, যুদ্ধের ময়দানে। সেইখান থেকে যেহেতু বেলজিয়ামের নাগরিক ছিল, ফ্রান্সের ওই ডিস্কোতে বেলজিয়ামের নাগরিক ছিল, বেলজিয়াম বললো যে এই ছেলে আমাদের, কিন্তু তারাই নিয়ে এলো। তার ঘটনা হয়েছে তার বাবা মা বেলজিয়ামের নাগরিক, এই ছেলেরা বেলজিয়াম নিয়ে আসছে। বেলজিয়াম যখন আসছে তখন ফ্রান্স বললো যে এই ছেলের যে আইডি কার্ড, যেই পাসপোর্ট দিয়ে হয়েছে তো আমার দেশের নাগরিক, ফরাসি নাগরিক, তারা আগে আমার কাছে দাও, আমার দেশে বিচার হবে, এরপর তোমারটা করে দিতে বাধ্য হয়েছে ফ্রান্স। কালকে যে আপনার এই যে হাদি হত্যাকারীদের নেপালি পাসপোর্ট বা জাপানিজ পাসপোর্ট পাইবেন না, আপনি কেমনে জানেন? আপনি এখনই কইলেন যে দেন দেন, আর আপনি এখন দেন দেন কইতেছেন কেন? বর্ডার ক্রস করছে তখন আপনার বাহিনীগুলা কোথায় ছিল, যাদের জন্য হাজার কোটি টাকা খরচ করতেছেন এক একটা বাহিনীতে? এই যে গতকাল আপনি একনেকে পাশ করলেন রামুর ক্যান্টনমেন্টের জন্য আপনি 1138 কোটি টাকা আবাসন প্রকল্প। এই যে সেনাদের বয়া বয়া মোটা তাজা করতেছেন ওই হাইব্রিড গরুর মতন, আপনার এরা কইছিল যে ওই বেটা ইন্ডিয়া ঢুকে যাইতে আসছে, আপনি ইন্ডিয়ার লগে ইয়ে করবেন। আজকে আরেকটা ভিডিও দেখলাম, মামুনুল হকের পাশে দাঁড়াইয়া এক লোক বক্তৃতা দিতেছে যে বাহিনী তৈরি করো, মতির মাথা কোপায়া ফেলামো, মদিরের টুকরা করে দেবে। ভিডিওটা ভাসতেছে এখন। এত শক্তি, এত ক্ষমতা, আপনি ওদের ধরতে পারলেন না কেন? তখন ছেড়ে দিলেন কিভাবে? এখন কেন চান? ওরা ধরার পরে চান কেন? এদের অবস্থা বহু খারাপ। দেখতে থাকেন আরো 2-4-5 মাস কি কি হয় কাহিনী। তবে এই না যাওয়া আসা যাওয়া, এটা অনেকে বলবেন ভারতের নতুজান হইছে। হ্যাঁ, ভারত অনেক রিকোয়েস্ট করছে, অনেক ভাবে চেষ্টা করছে তারেককে নেওয়ার জন্য, কারণ অনেক গোয়েন্দা তথ্য। আজ থেকে 35 বছর আগে একবার রয়ের চিফ এসেছিল বাংলাদেশে, আর এইবার সেকেন্ড টাইম। তার মানে কি পরিমাণের ইয়ে আছে। ভারত এখনো চাইতেছে বাংলাদেশটা জঙ্গি না হোক, কারণ জঙ্গি হইলে ওদের কষ্ট, ভারতীয়দের। তার কারণ হচ্ছে বর্ডার সিকিউরিটিতে আরো বেশি পয়সা ডালতে হবে। আর সুজন ভাই বললো না যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন, না ভাইজান, ভারত একটা স্ট্রাইকও চালাবেন। এইবার জঙ্গি উৎপাদ হলে ইসরায়েলই মারবে, ইসরায়েল আইসা মারবে, কারণ ইসরায়েল কইছে তো এখানে হামাস আছে। ইসরায়েল তো সোজা বলছে, ভারত কিছু করবে না, ভারত এখন তালি বাজাবে, ইসরায়েল মারবে, আমেরিকা মারবে, মাইরা একটু ঠান্ডা করে দিই পয়লা, এছাড়া আর কিছু না। এই যে আজকে এখন আপনার 10টা দেশের এম্বাসিতে ইমেল গেছে হুমকি। আমাদের দেশের সিআইডি কি বলতেছে, বলে যে এটা স্পাম হইতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, চায়নার ইন্টেলিজেন্স, জাপানের ইন্টেলিজেন্স, ব্রিটেনের MI5, এরা সবাই 2 নম্বরে হয়ে গেল। আমার দেশের ইন্টেলিজেন্স বহুত বড় কাবিল, ওনারা বুঝে গেছে যে এটি স্পাম। তাইলে কি মোসাদ, MI5, CIA, KGB এরা সবাই বাংলাদেশের ইন্টেলিজেন্সের নিচে? কত বড় ইন্টেলিজেন্স আপনারা, বহুত কিছুই তো করতে পারতেন, তাইলে পারলেন না কেন এতদিন? এখন বাটে পড়ছেন তো, বাটে আরো কি কি পরে দেখেন, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি সামাদ ভাইয়ের কাছে আবারও আসি। সামাদ ভাই, বাংলাদেশে জ্বালানির তীব্র সংকটে তছনছ হচ্ছে আমাদের অর্থনীতি। আপনি এক আলোচনায় বলেছেন যে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমাদের চ্যানেলে অনেকে আলোচনা করেছেন যে আমাদের অর্থনীতিতে ধস নেমেছে, বেকারত্ব বেড়ে গেছে। সরকার বলছে ভিন্ন কথা। সরকার, কোন মন্ত্রী বলছে সব ঠিক আছে, কেউ বলছেন এটা ওই আওয়ামী লীগ সরকারের সময়ের কি বলে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা এখানে ঘটছে। মানে নিজেরা দায় না নিয়ে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। আসলে এই তীব্র সংকটের জন্য জ্বালানির দায়টা আসলে কারা? দেখেন,
আমি আপনাকে বলেছি যে তারেক রহমান কিন্তু ভারত যেতে চায়, সে বুঝে, কিন্তু তারেক রহমান যাইতে পারতেছে না। কি কারণে সেটা আমি আপনাকে বললাম, যে বাংলাদেশটা মূলত এই যে উগ্রবাদী যে শক্তি, এই শক্তিকে মাইনাস করে তারেক রহমান চাইতে পারতেছে না। এনসিপির দুই নেতা বলছে যে তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, অর্থাৎ জামাত, এনসিপি, হেফাজত, আরো যারা আছে, এদের কারণে তারেক রহমান যাইতে পারতেছে না। আমি যেটা বলেছি যে তারেক রহমান না গেলেও ভারত এই মুহূর্তে কিছু বন্ধ করবে না, এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, যে ইসরায়েলি হামলা করতে আউক বাংলাদেশে আর আমেরিকায় আউক, ভারতকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। কাজেই আমাদের শেষ খেলাটা খেলবে হলো ভারত। ভারত এখনই কিছু করবে না আমি বলতেছি, কিন্তু ভারতের কিছু করা লাগবে না তো। ভারত খালি তার রপ্তানিটা বন্ধ করতে তো বাংলাদেশ সরকারের পতন হবে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি যেখানে বসা আছি সচিবালয় চেয়ে বেশি দূরে না, এই পেরিয়া শান্তিনগর, এখানে প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট লোডশেডিং হচ্ছে। যখন আমাদের এখানে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায় ভাই, বড় বড় ভবনের নিচে আমাদের বড় বড় জেনারেটর আছে, এই জেনারেটর চালু করলে একটা বড় জাহাজের ইঞ্জিনের যে শব্দ হয়, এরকম একটা ভুতুরে আওয়াজ হতে থাকে চারিদিকে। এখানে যদি হার্টের রোগী থাকে মারা যাইব, যদি পেশেন্ট থাকে মারা যাইব। আমরা সুস্থ মানুষই পাগল হয়ে যাই 2 ঘন্টায়। এই যে পরিবেশ ঢাকার, তারেক রহমান কি বললো, মন্ত্রী কি বললো, এটা তো বড় বিষয় না। মন্ত্রী কখন বলছে যে সব ঠিক আছে আমি জানি না। এক মন্ত্রী তো বলছে যে আমাদের 1.5 বছর 2 বছর লাগবে ঠিক করতে। কিন্তু দেখেন এখানে বিএনপির লোক আছে, সব দলের লোক আছে, সবাই কিন্তু সরকারের উপরে খারাপ, বিরক্ত। শেখ হাসিনার আমলে এখানে 365 দিনে বছর 1 মিনিটের জন্য কারেন্ট যায় নাই। এই ডকুমেন্টস তো বিদ্যুৎ বিভাগের কাছে আছে, দেখুক তারা, যে 365 দিনে বছর ঢাকায় শান্তিনগর এলাকায় 1 দিনও কারেন্ট যায় নাই 1 মিনিটের জন্য। আমরা চিন্তা করছি যে কি আমরা কি ইউরোপে বসবাস করতেছি কিনা। আচ্ছা, এবার সারা দেশের কথা বলি। সারা দেশে তো আরো ভয়াবহ অবস্থা। বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করি না, মিনিটেই যোগাযোগ, যে লোডশেডিং গুলো হইতেছে। এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, আপনারা বলতেছেন। বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। তো সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে তো রাস্তায় নামতে পারবে না, সার লুট হইতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা শ্রমিক নিয়ে কাজ করি তো, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই তারেক রহমানের সরকারের আমলে আপনার 900 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। শ্রমিক বেকার হয়েছে ইনার 6 মাসেই 10 লক্ষ। আপনি যদি দেখতেন একটু ভাই, অনেক মহিলা শ্রমিকরা দেহ বিক্রি করতেছে, কারণ স্বামী অসুস্থ, হয়তো তার বাচ্চা অসুস্থ। ট্র্যাজেডি,
শুরু হয়েছে দেশে। এখন আপনার মন্ত্রী কি বললো তাতে কিছু আসবে যাবে না। এইসব যদি সমস্যার সমাধান করতে সরকার না পারে তাহলে কিন্তু এই সরকারের খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে জনগণের ভিতরে একটা অন্য ধরনের কিন্তু স্পিরিট কাজ করে। তাদের কিন্তু ভয় ভেঙে গেছে। তারা বুঝতেছে যে সরকারকে ধরে দেওয়া যায়। জনগণ যেভাবে বুঝে শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী সে যখন এইভাবে দৌড়ানো গেছে, এই সরকার তো তাদের কাছে কিছুই না। পুলিশ লাইনের ভিতরে ঢুকা যেখানে হাজার হাজার পুলিশ থাকে, গোলা বারুদ থাকে, সেখানে ঢুকে গান বন্ধ করে দিতেছে এই জঙ্গিরা। আর সরকার জঙ্গি খুঁজে পায় না। কারণ এটা বললাম কেন, দেশটা এখন খুবই সমস্যায় আক্রান্ত ভাই। জনগণ পেটে ভাত চাই, কাপড় চাই। শেখ হাসিনার আমলে তো এগুলো তারা পেয়েছে। কাজে আপনি তো শেখ হাসিনার নাম নিতেই পারবেন না জনগণের কাছে। আর এই কারণেই তো সবাই রাস্তাঘাটে বলতেছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। বিশেষ করে এই সরকার, আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, যেখানে জাতিসংঘ বলে যে তোমাদের দেশে জঙ্গি আছে। ইতিহাস রাশেদ ভাই ভালো বলতে পারবে। জাতিসংঘ একবার যে দেশের কথা বলছে যে দেশে জঙ্গি আছে, সেই দেশই ধ্বংস। ভাই সে দেশে আমেরিকা হামলা করছে জঙ্গি ধরতে, না হলে যৌথ বাহিনী হামলা করছে, না হলে ইউরোপীয় ইউনিয়ন হামলা করছে, সে দেশ ধ্বংস। এখন তারেক রহমান কি এদিক থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের যেভাবে তাদের সাথে আস্তে পৃষ্ঠে জড়াই গেছে এইভাবে থাকবে? যেমন ধরেন যে আজকে যে খবরটা আপনারা দেখেছেন, রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছে যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পাঠিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকে হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আরেকটা জন্মের নাটক। অর্থাৎ পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট। একেবারে সামাদ ভাই 1 মিনিট, এই যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটুও কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেইভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এ কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ। ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি?
দেখেন স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে কারো বাবা মা মারা গেলে ওখানে হাট আছে, সেই হাটে লোক ভাড়া পাওয়া যায় কান্নাকাটি করার জন্য। তো বাংলাদেশের পুলিশের কাছে সে ব্যবস্থা এখন আছে। যদি আপনার পরিবারের সবাই মারা যায় তাহলে কান্না করবে কে? এখন ওই পরিবারে তো সব মারা গেছে, দেখলাম এসপি সব নিজেই কাঁদতেছে সাক্ষাৎকারে, যে ব্রিফিং দিতেছে এসপি সব কিন্তু কান্দাকাটি করে দিছে ওই পরিবারের জন্য, আর কেউ নাই তো বাকি। কথা হলো কি, এই যে যে দুটো ছেলে আপনি দেখাইলেন, এই দুইটা ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে পাশের 3 তলা ছাদ থেকে এই দোতলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাকে দেখা দিচ্ছে ভবন, তাহলে সেখানে ধস্তাধস্তি হইলে, চিল্লাচিল্লি হইলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই দুটো ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আরেকজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন এই যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে নিজে ভাই কত ঝামেলা, আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিক ভালো করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই দুটো ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না, সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে। ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও এসপি সাহেব কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে দুটাকে শুনতে হইলো কিভাবে, আপনি ছেলের ক্লুটা কি, এটা কিন্তু বলে নাই। এই ছেলে দুটাকে বলতে ধরা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি এদেরকে যে ধরতে গেছেন তারও ভিডিও নাই, যাক ধরছেন এটা সত্য দেখতে পাচ্ছি দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনা গাঁটি উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে, পুলিশরাই তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন? কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে, তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না। কথা কখন বলতে দিবেন? ওই তাদেরকে সাইজ করে মাইরিয়া পিটে রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বললে কি করব বলেন? এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল, আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইরে হয়ে সিসি ক্যামেরা ছাড়া আসার কোনো ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? এই কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মিয়ে নাটকের দিক
যাচ্ছে, কিন্তু